নতুন আমেরিকান অ্যাম্বাসেডর বাংলাদেশে ব্যান্ড ক্রিস্টেনসেন এবং এতদিনে খুব পরিচিত মুখ সারা কুক ব্রিটিশ অ্যাম্বাসেডর বাংলাদেশে। এই দুইজন ডক্টর ইউনূসের এই দুজনের মুভমেন্ট, এই দুজনের কাজকর্ম এবং সবকিছু যদি খেয়াল করেন তাহলে এইটুক কি সিদ্ধান্তে আসা যায় যে ডক্টর ইউনূসের পায়ের নিচের মাটি কি আস্তে আস্তে সরে যাচ্ছে কিনা, এই প্রশ্ন তোলা যায় কিনা। এবং বাংলাদেশের শক্তিশালী অংশ যারা আছে, এটা রাজনীতির মনে তো অবশ্যই, আপনি জামাতকে গিয়ে যদি জিজ্ঞেস করেন, জামাত মনে মনে যাই, মানে মনের কথাটা যদি বলে সত্যিকার জামাত তো জামাতও আছে, বিএনপি আরো শক্তিশালী যেসব অংশ, আপনি যদি বলেন যে পুলিশ প্রশাসন কিনা বা অন্যান্যরা, তারা সবই আল্লাহ আল্লাহ করছে যে 12 তারিখটা আসুক, এই আপদ দেশ থেকে বিদায় হোক। মানে এইভাবে একটা দেশ চলতে পারে না। আমরা খুব দায়িত্বশীল জায়গায় কথা বলেছি, কথা বলে আমরা জেনেছি যে আপনার সবাই শুধু বলে যে এইভাবে একটা দেশ চলে না, আগে একটা ইলেকশন হোক, একটা ইলেকশন খুব প্রয়োজন, এরপর একটা পরে দেখা যাবে। আচ্ছা, আওয়ামী লীগ ছাড়া হচ্ছে, জিনিসটা খুব খারাপ হচ্ছে, এটা ভালোর জন্য কিছু হবে না, ভবিষ্যৎ ভালোর জন্য হবে না, তারপরেও এই ইউরোস আমল তো শেষ হবে। এইটা সবার ক্ষেত্রেই দেখবেন কথা হয়। বিদেশিরাও আপনারা যদি বলেন যে এতদিন আমেরিকা ডক্টর ইউনূসের মাথার উপর ছায়া হয়েছিল বা ব্রিটিশরাও তার সঙ্গে ছিল, অন্যরা ছিল, তাদেরও মোহ ভেঙেছে। তারাও কি এখনই আল্লাহ বিল্লাহ করছে যে বাংলাদেশে ডক্টর ইউনূস বাদ দিয়ে আরেকটা কেউ আসুক, তারা নিয়ে কাজ করে দেখি যেটাই হয়। আপনি নতুন বাংলাদেশের আমেরিকান অ্যাম্বাসেডর ব্যান্ড ক্রিস্টেনসেন, তিনি অলরেডি মুভমেন্ট শুরু করেছেন। তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন, মিটিং করেছেন, এবং সেখানে বের হয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য কিন্তু বাংলাদেশে একতরফা নির্বাচনের পক্ষে যায় না। এবার আসেন সারা কুক। সারা কুকও ব্রিটিশ রাষ্ট্রদূত, তিনি তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন, এবং তারেক রহমানের সঙ্গে দেখা করে কি আলাপ হয়েছে সেটা তাদের মধ্যে এতটা সিক্রেট যে এটা আপনি চাইলেও আমরা সবটা বিস্তারিত জানতে পারবো না। তবে এই সারা কুকের মিটিং এর পর পর তিনি যে দিল্লি উড়াল দিলেন, এটা কি একটু সিগনিফিক্যান্ট না? সারা কুক নিয়ে আমরা সবশেষ যে তথ্যটি পাচ্ছি, এবং সেটা অনেকটা সিগনিফিক্যান্ট। আমি তো বললাম যে তিনি তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন। এবার এটা 48 মিনিটে এয়ার ইন্ডিয়ার একটা ফ্লাইটে করে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ অ্যাম্বাসেডর সারা কুক, তিনি এবং তার সাথে তার ফার্স্ট সেক্রেটারি আছেন কনসেলর অফিসার স্টুয়ার্ট উইলিয়াম পল এবং হচ্ছে জিয়ার্ড বেনেডিক্ট এফ্রেড ফ্রান্সিস লেয়ন, এই দুইজন তাদের অফিসের ফার্স্ট সেক্রেটারি এবং কাউন্সিলর, এই দুইজনকে নিয়ে সারা কুক তিনি দিল্লিতে গেছেন। দিল্লিতে তাদের রুটিন ওয়ার্ক থাকতে পারে, কিন্তু দিল্লির সাংবাদিক সূত্রে আমরা কথা বলার চেষ্টা করেছি। দিল্লির সাংবাদিক সূত্রে আমরা যেটা জানতে পেরেছি সেটা নিশ্চয়ই চমকপ্রদ খবর, মানে খবরের জন্য যারা রাজনীতিতে উৎসুক তাদের জন্য চমকপ্রদ খবর। সারা কুক আমেরিকান এম্বাসির সঙ্গে সমন্বয় করে, মানে নতুন আমেরিকান অ্যাম্বাসেডারের সঙ্গে সমন্বয় করে তিনি বাংলাদেশের রাজনীতি কেন্দ্রিক কিছু একটা নিয়ে তারা ছোটাছুটি করছেন। এবং এটা এর আগেও সারা কুক এই কাজ করেছেন। তিনি তারেক রহমান যখন লন্ডনে ছিলেন, লন্ডনে গিয়ে মিটিং করেছেন, দেখা করেছেন। তিনি দিল্লিতে গিয়ে, বা সবসময় বলা হচ্ছে দুটি প্রভাবশালী দেশ শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছে আওয়ামী লীগ সংক্রান্ত। দিল্লি থেকে এর আগে তিনি শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন কিনা জানি না, এবার কি তিনি দেখা করবেন কিনা, বা এবার দেখা করার কোনো সম্ভাবনা আছে কিনা, এবং এই পুরো প্রক্রিয়াটায় ডক্টর ইউনূসের অবস্থা কোথায়, ডক্টর ইউনূস সরকারের অবস্থা কোথায়, এগুলো নিশ্চয়ই খুব চাঞ্চল্য খবর। একসময় নিশ্চয়ই এগুলো বের হয়ে আসবে, এবং অতি দ্রুতই বাংলাদেশের এই 12 ফেব্রুয়ারির একটা পিকুলিয়ার নির্বাচন সাজের মাঝখানে কিছু একটা বড় ধরনের রাজনৈতিক পট পরিবর্তন, ইঙ্গিত, বা অনেকে চোখ কান খোলা রাখতে বলেন চারদিকে, কিছু ঘটতে যাচ্ছে বলেই অনেকে ধারণা করছেন। কালের কণ্ঠের একটি প্রতিবেদনে দেখা গেছে 2025 সালে রাজধানীতে 643টি বেওয়ারিশ লাশ দাফন ও সৎকার করা, মাসে গড়ে প্রায় 54, দিনে গড়ে প্রায় 2 জন। একই প্রতিবেদনে 2010 থেকে 2024 সময়ে মোট বেওয়ারিশ দাফনের সংখ্যাও উল্লেখ আছে, যা দীর্ঘমেয়াদী ধারার কথাই বলে। এই সংখ্যাগুলো কেবল শিউরে ওঠার জন্য নয়, এগুলো আমাদের মনে করিয়ে দেয় অপরাধের পরের অধ্যায়টি, অর্থাৎ পরিচয় শনাক্তকরণ, তদন্ত, বিচার, এই রাষ্ট্রীয় প্রক্রিয়াগুলো কতটা দুর্বল হয়ে পড়েছে। কিন্তু রাজনীতিতে নতুন কণ্ঠ যতই ভদ্র হোক, রাষ্ট্রের পুরনো বাস্তবতা তাকে দ্রুতই টেনে ধরে। আজকের বাংলাদেশে সেই বাস্তবতার নাম আইন শৃঙ্খলা, নাগরিক নিরাপত্তা এবং ন্যায়ের সক্ষমতা। আমরা এমন এক সময় দাঁড়িয়ে আছি যখন রাজধানীর কবরস্থানে অজ্ঞাত পরিচয় লাশ দাফনের সংখ্যা নিজেই এক ধরনের
রাষ্ট্রীয় সংকেত হয়ে ওঠে। আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। বাংলাদেশের রাজনীতিতে কখনো কখনো কিছু মুহূর্ত আসে যা কোনো ব্যক্তির প্রবেশ নয়, বরং একটি সম্ভাবনার ঝলক। গত রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে নারী নেতৃত্ব ভবিষ্যৎ রাষ্ট্রচিন্তা নিয়ে যে নীতি সংলাপ হলো, সেটি এমনই এক মুহূর্ত তৈরি করেছে। সেখানে ব্যারিস্টার জাইমা রহমানের উপস্থিতি ও বক্তব্যকে কেউ কেউ উত্তরাধিকার রাজনীতির স্বাভাবিক ধারাবাহিকতা হিসেবে দেখবেন, এটাই বাস্তব। তবু একথাও সত্য, এ ধরনের মঞ্চে তার প্রথম দৃশ্যমান উপস্থিতি কৌতূহল তৈরি করেছে, কারণ তিনি কোনো দলীয় ঘোষণা, উত্তেজক স্লোগান বা প্রতিশ্রুতির ঝুলিতে ভর করে সামনে আসেননি, বরং ভঙ্গি, ভাষায় শোনা, শেখা এবং দায়িত্বের কথাই বেশি ফুটে উঠেছে। এই নীতি সংলাপটির আয়োজন ও উপস্থিতিদের তালিকা দেখলে বোঝা যায় এটি ছিল সচেতনভাবে রাষ্ট্রের ভবিষ্যৎ কথাটিকে সামনে এনে তৈরি করা একটা প্ল্যাটফর্ম। কিন্তু রাজনীতিতে নতুন কণ্ঠ যতই ভদ্র হোক, রাষ্ট্রের পুরনো বাস্তবতা তাকে দ্রুতই টেনে ধরে। আজকের বাংলাদেশে সেই বাস্তবতার নাম আইন শৃঙ্খলা, নাগরিক নিরাপত্তা এবং ন্যায়ের সক্ষমতা। আমরা এমন এক সময় দাঁড়িয়ে আছি যখন রাজধানীর কবরস্থানে অজ্ঞাত পরিচয় লাশ দাফনের সংখ্যা নিজেই এক ধরনের রাষ্ট্রীয় সংকেত হয়ে ওঠে। কালের কণ্ঠের একটি প্রতিবেদনে দেখা গেছে 2025 সালে রাজধানীতে 643টি বেওয়ারিশ লাশ দাফন ও সৎকার করা, মাসে গড়ে প্রায় 54, দিনে গড়ে প্রায় 2 জন। একই প্রতিবেদনে 2010 থেকে 2024 সময়ে মোট বেওয়ারিশ দাফনের সংখ্যাও উল্লেখ আছে, যা দীর্ঘমেয়াদী ধারার কথাই বলে। এই সংখ্যাগুলো কেবল শিউরে ওঠার জন্য নয়, এগুলো আমাদের মনে করিয়ে দেয় অপরাধের পরের অধ্যায়টি, অর্থাৎ পরিচয় শনাক্তকরণ, তদন্ত, বিচার, এই রাষ্ট্রীয় প্রক্রিয়াগুলো কতটা দুর্বল হয়ে পড়েছে। এই দুর্বলতার প্রতিফলন শুধু সংবাদপত্রে নয়, আন্তর্জাতিক ঝুঁকি মূল্যায়নে ঢুকে পড়েছে। বিশ্ব অর্থনৈতিক ফোরাম বা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্লোবাল রিস্ক রিপোর্টের দেশভিত্তিক ঝুঁকি ধারণায় বাংলাদেশে আগামী 2 বছরে সবচেয়ে বড় অর্থনৈতিক ঝুঁকি হিসেবে অপরাধ এবং অবৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে সামনে আনা হয়েছে, যা কার্যত অর্থনীতি ও নিরাপত্তাকে একই সুতায় বেঁধে ফেলেছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটি হলো অর্থনৈতিক ঝুঁকি। মানে অপরাধ এখন শুধু থানা কোর্টের বিষয় নয়, বিনিয়োগ, কর্মসংস্থান, বাজারের আস্থা সব কিছুর ওপর ছায়া ফেলে। রাষ্ট্র যদি নাগরিককে নিরাপত্তা দিতে না পারে, তাহলে নারী নেতৃত্বের অংশগ্রহণ, তরুণদের নতুন রাজনীতি কিংবা উন্নয়নের উচ্চাকাঙ্ক্ষা সবই কাগজে সুন্দর শোনায়, মাঠে গিয়ে থেকে যায়। আর ঠিক এই মাঠেই এখন আরেকটি দৃশ্যপট দ্রুত বদলাচ্ছে। ইসলামপন্থী রাজনীতির ভোট ফুকন। বহুদিন ধরে নানা জোট, নানা বোঝাপড়া, নানা এক বাক্সে ভোট আনার স্বপ্ন শোনা গেছে, কিন্তু নির্বাচনের মুখে এসে দেখা যাচ্ছে বাস্তবতা বরং উল্টো দিকে যাচ্ছে। ভোট 3 ধারায় ভাগ হচ্ছে: জামায়াতের নেতৃত্বাধীন নির্বাচনী ঐক্য, চরমোনাই বীরের ইসলামী আন্দোলনের একক অবস্থান, আর বিএনপির সঙ্গে সমঝোতা ভিত্তিক যে ইসলামী দলগুলো আছে তাদের আলাদা উপস্থিতি। প্রথম আলোর সাম্প্রতিক প্রতিবেদনে এই বিভাজনের পরবর্তী দর কষাকষি, আসন বন্টনের হিসাব এবং ইসলামী আন্দোলন পেরিয়ে যাওয়ায় অন্য অংশীদারদের আসন প্রত্যাশা বেড়ে যাওয়ার চিত্র উঠে এসছে। অর্থাৎ এখানে আদর্শিক প্রশ্নের পাশাপাশি নির্বাচনী অঙ্ক প্রবল। আর নির্বাচনী অঙ্ক যখন প্রবল হয়, তখন রাজনীতির ভাষা দ্রুতই নীতির জায়গা থেকে মাঠের দখলের দিকে সরে যায়, যার পরিণতি আমরা অতীতে বহুবার দেখেছি: সংঘাত, চাঁদাবাজি, প্রভাব বিস্তার আর প্রশাসনিক পক্ষপাতের অভিযোগ। এখন প্রশ্ন হলো, এই 3টি দৃশ্যকে আমরা একসাথে কিভাবে পড়ব? একদিকে নতুন কণ্ঠের সম্ভাবনা, অন্যদিকে রাষ্ট্রের নিরাপত্তাহীন বাস্তবতা, আর তৃতীয় দিকে ভোটের মাঠে ধর্মভিত্তিক রাজনীতির নতুন বিভাজন। আমার কাছে এগুলো বিচ্ছিন্ন নয়, বরং একই ছবির 3টি স্তর। জাইমা রহমানের মতো একটি নরম স্বর যদি সত্যি রাজনীতিতে জায়গা করে নিতে চায়, তাকে শিখতে হবে শুধু বক্তৃতার সৌন্দর্য দিয়ে বাংলাদেশে রাজনীতি বদলায় না, বদলায় রাষ্ট্রের সক্ষমতা দিয়ে। আর রাষ্ট্রের সক্ষমতা মানে শুধু পুলিশ বাড়ানো নয়, পরিচয় শনাক্তকরণ, ফরেনসিক সক্ষমতা, নিখোঁজ ব্যক্তিদের ডেটা ব্যবস্থাপনা, তদন্তের মান, সাক্ষ্য সংরক্ষণ, এসবই আধুনিক রাষ্ট্রের মৌলিক যন্ত্র। বেওয়ারিশ লাশের সংখ্যাকে যদি আমরা কেবল অপরাধ বেড়েছে বলে থামিয়ে দিই, তাহলে আমরা আসলে রাষ্ট্রের অক্ষমতাকে স্বাভাবিক করে ফেলি। এই স্বাভাবিকীকরণই সবচেয়ে বিপজ্জনক, কারণ এরপর নির্বাচন আসে, স্লোগান আসে, জোট ভাঙে গড়ে, কিন্তু মানুষের জীবনের নিরাপত্তা বদলায় না। আর ভোটের মাঠে ইসলামপন্থী বিভাজন যে শুধু তাদের অভ্যন্তরীণ তিক্ততা নয়, সেটিও বুঝতে হবে।
এটি মূলধারার রাজনীতির উপর চাপ তৈরি করবে, কে কোথায় ছাড় দেবে, কে কাকে ব্যানার হিসেবে ব্যবহার করবে, কে কার সঙ্গে সরকার পরবর্তী সমীকরণ আনবে, এসব হিসেব বড় দলগুলো করবে। কিন্তু এই সব সমীকরণ যদি সহিংসতা ভিত্তিক মাঠ নিয়ন্ত্রণের দিকে যায়, তাহলে নারী নেতৃত্বের অংশগ্রহণ, সংলাপের সৌন্দর্য, এমনকি গণতন্ত্রের ন্যূনতম পরিবেশ সবকিছুই ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ নারী নেতৃত্বের প্রশ্নটি শেষ পর্যন্ত নারীতে আটকে থাকে না, এটি রাষ্ট্রের সামগ্রিক গণতান্ত্রিক সক্ষমতার প্রশ্ন হয়ে দাঁড়ায়। বাংলাদেশের রাজনীতির বড় ট্র্যাজেডি হলো, আমরা প্রায় নতুন মুখ দেখলেই সব আশা তার ঘাড়ে চাপিয়ে দিই, আবার বাস্তবতা না বদলালেই তাকে ব্যর্থ ঘোষণা করি। এই দুটোই ভুল। নতুন কণ্ঠকে সুযোগ দিতে হয়, কিন্তু সুযোগ মানে অন্ধ মোহ নয়। সুযোগ মানে তাকে কঠিন প্রশ্নের মুখে দাঁড় করানো। তিনি যদি সত্যিই ভবিষ্যৎ রাজনীতির অংশ হন, তাহলে তার কাছে সবচেয়ে বড় প্রশ্নগুলো হবে খুব নির্মম, খুব বাস্তব। এই দেশে নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রের কোন সংস্কার জরুরি? বিচার প্রক্রিয়া কিভাবে দ্রুত ও বিশ্বাসযোগ্য হবে? রাজনৈতিক দলগুলো কিভাবে নিজেদের কর্মী সমর্থকদের অপরাধ থেকে আলাদা করবে? নির্বাচনের মাঠে সহিংসতা ও কালো টাকার ভূমিকা কিভাবে কমানো হবে? আর যে সমাজে প্রতিদিনে কেউ না কেউ অজ্ঞাত লাশে পরিণত হয়, সেখানে রাষ্ট্রের প্রথম দায়িত্বটি কিভাবে ফেরত আনা হবে? নতুন কণ্ঠ আশার ইঙ্গিত দেয়, এতে সন্দেহ নেই। কিন্তু আশাকে রাজনৈতিক সৌজন্যে আটকে রাখলে চলবে না। আজকের বাংলাদেশে রাজনীতি তখনই শক্তিশালী হবে যখন তা রাষ্ট্রকে আবার সক্ষম করবে, নাগরিককে নিরাপত্তা দেবে, অপরাধকে শাস্তি দেবে, অর্থনীতিকে আস্থা দেবে, আর ভোটকে সত্যিকার অর্থে ভোট করে তুলবে। সেই কাজটি কোনো একক ব্যক্তি বা একক দল করবে না। কিন্তু কোনো কোনো মুহূর্ত আমাদের মনে করিয়ে দেয়, শুরুটা কোথাও না কোথাও থেকে হতেই হয়। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।